হৃদয়ের প্রগাঢ় বন্ধন। লিখনিতে আমিরা জোড়া। কণ্ঠে আছি আমি আয়েশা হোসেন। পর্ব 12। অন্ধকার রাত। আকাশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য তারা, যেন কেউ অদৃশ্য হাতে মুঠো ভরে আলো ছিটিয়ে রেখেছে। চাঁদটা আজ একটু নিঃসঙ্গ লাগছে। চারিদিক নিস্তব্ধ, মাঝে মাঝে বইছে শীতল হাওয়া। প্রকৃতিতে এক অদ্ভুত প্রশান্তিতে আর ঘোরের খেলা চলছে। ইয়ানিল দেশে ফিরেছে বেশ কিছুদিন হতে চলল। কাজের চাপে ছেলেটা বাসায় থাকার ফুরসতই পাচ্ছে না। রাত প্রায় 11টা বাজতে চলল, অথচ তার ফেরার নামগন্ধ নেই। কাজ পাগল ছেলেটা খাওয়া নাওয়া সব ভুলে প্রজেক্ট নিয়ে পড়ে আছে। এই প্রজেক্ট সফল হলে তার কোম্পানির সম্মান আরও বাড়বে, জায়গা করে নেবে বিশ্বের সেরা 5 তালিকায়। তাই ও নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিত্যদিনের মতো সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছেন। বাড়ির দুই কর্তা ছেলের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ইয়ানিল ফোন করে জানিয়েছে তার ফিরতে দেরি হবে, তাই তাকে ছাড়াই সবাই খেতে বসলেন। তবে লামিয়া মির্জা অসুস্থ শরীরটা নিয়েও ছেলের অপেক্ষায় ঠায় বসে রইলেন। ছেলেকে ছাড়া কিছুতেই তিনি অন্য মুখে তুলবেন না। খাওয়া শেষে ইমাদ, ইভান, রিহা আর ইয়ামনা তড়িঘড়ি করে টেবিলে ছাড়ছিল। ওদের এমন ব্যস্ততা দেখে আরফান সাহেব বলে উঠলেন, তোমাদের কি হলো আম্মা বুড়া? এমন হুড়হুড়ি করছো কেন? এত তাড়াতাড়ি খাওয়া শেষ? রিহা মিনমিন করে উত্তর দিল, জি আব্বু, শেষ। ইভানও সায় দিয়ে বলল, বড় আব্বু, আমাদের খাওয়া শেষ, তোমরা খাও, আমরা যাই। বলেই চারজন মিলে দোতলায় চলে গেল। কে জানে এই বাদরগুলো আবার নতুন কি প্ল্যান করছে। খাওয়া শেষ করে বড়রাও একে একে নিজ কক্ষে চলে গেলেন। রাত তখন 12:30। চারপাশ নিস্তব্ধ। এমন সময় বাড়িতে প্রবেশ করলো ইয়ানিল। লিভিং রুমে লামিয়া মির্জাকে বসে থাকতে দেখে তার চোখ ছোট হয়ে এলো। এ কি আম্মু, তুমি এখানে কেন? এভাবে এতক্ষণ জেগে বসে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমার অপেক্ষায় বসেছিলাম হৃদ। আজ এত রাত হলো যে। একা একা এত রাত অবধি বাইরে থাকা ঠিক না হৃদ। ইয়ানিল মায়ের কাছে গিয়ে মৃদু হেসে বলল, আম্মু, আমার কিচ্ছু হবে না, তুমি রিল্যাক্স থাকো। জানোই তো এই প্রজেক্টটা আমার কতটা গুরুত্বপূর্ণ। তাই বলে তুমি কেন কষ্ট করে জেগে থাকবে? আমার সোনা আম্মু, নিজের শরীরের কথা তো ভাবতে হবে। বুঝেছি বাবা, এবার খেতে চল হৃদ। আচ্ছা, চলো আম্মু। খাবার খেয়ে ঘরে গিয়ে পড়তে বসেছিল ইয়ামনা। পানির তৃষ্ণা পাওয়ায় পানি খেতে ওঠে। বোতলটা খালি দেখে হতাশ হয়ে পানি নিতে নিচে নামছিল। অন্যমনস্ক হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। হঠাৎই চোখের সামনে ডাইনিং টেবিলে মা ছেলের এমন সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায় রমণী। কি সুন্দর করে নিজ হাতে ছেলেটা তার আম্মুকে ভাত খাইয়ে দিচ্ছে, যে কারোরই এই দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যেত। সপ্তদশীর কাছেও ব্যাপারটা অনেক ভালো লাগলো। ওর বিষণ্ণ মনটা এক চুটকিতে ফুরফুরে হয়ে গেল। নিঃশব্দে সিঁড়িতে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ইয়ানিলকে। এই রাগী লম্বু ছেলেটাকে তার কাছে এত সুদর্শন লাগে কেন? কিভাবে যেন ছেলেটা ওর মনের গহীনে জায়গা করে নিয়েছে, ও টেরও পায়নি। ছেলেটার পোশাক আশাক, কথা বলার ধরন, হাঁটার স্টাইল, সব কিছুতেই যেন সপ্তদশীকে মুগ্ধ করে। এই তো এই মুহূর্তেও ইয়ানিলের পরনের হুডির দিকে তাকিয়ে আছে। ইয়ামনা খেয়াল করেছে এই ছেলে বেশিরভাগ সময় কালো সাদার মিশেলের পোশাক পরে। ফর্মাল টি শার্ট, স্যুট হোক বা ক্যাজুয়াল হুডিই হোক, এই ছেলে যা পরে তাতেই তাকে সুদর্শন লাগে। কত রং বেরঙের হুডি যে পরতে দেখা গেছে। এ ছেলের মনে হয় শখানেক হুডির কালেকশনই রয়েছে। এর ভেতরে কালো আর সাদা রঙেরই বোধহয় 20 থেকে 30টা হবে। এই তো এখন ভেতরে সাদা শার্টের সাথে উপরে কালো রঙের একটা হুডি পরে আছে। কি যে ভালো লাগছে দেখতে। ইয়ামনা এত মনোযোগ দিয়ে ইয়ানিলকে দেখছে যে কখনো ইয়ানিল ওর দিকে তাকিয়েছে সেটা বুঝতেও পারেনি। ও হুডির দিকে তাকিয়ে থেকেই মিটমিট করে হাসছে। ও ভুলেই বসে আছে যে ইয়ানিল আউটফিট দেখতে না, ও ইয়ানিলের আউটফিট দেখতে না, নিচে পানি নিতে এসেছিল। ইয়ামনাকে এভাবে মিষ্টি করে হাসতে দেখে ইয়ানিল বিড়বিড় করে বলে, এভাবে হাসিস না জান। তোর এই মায়াবী হাসিতে আমার হৃদয়ে যে তোলপাড় শুরু হয়। বর্ষ হয়ে যায় আমি। তোকে কি তোকে কি করে বোঝাই আমি, মাই সুইট পি। এতক্ষণ পরে গম্ভীর গলায় বলে উঠল, এই মন, তুই কি আমায় মেরে ফেলার পায়তারা করছিস? এভাবে চোখে চোখ রাখিস না, হার্ট ফেল করবো আমি। আমার আমার মতো ভোলাভালা ছেলেটার দিকে রাত বিরেতে পেতনির নজরে তাকাচ্ছিস কেন? আবার শেওড়া গাছের পেতনির মতো হাসছিসই বা কেন? আমি তো মরেই যাব। উফ, এই দেখ এখানে ব্যথা শুরু হয়ে গেছে। বুকে আঙুল দিয়ে ইশারা করতে ইয়ামুনা থতমত খেয়ে গেল।
কি কি বলছেন রিত ভাইয়া? আপনাকে কই দেখছিলাম? আমি আমি তো আপনার ওই এতটুকু বলেই টনক নড়ে উঠল তার। দাঁত দিয়ে হালকা করে জিভ কামড়ে ধরল সপ্তদশী। কি বলতে গিয়ে কি বলে ফেলেছিল নিজের উপর প্রচণ্ড বিরক্ত হয়। মুখটাও ঠিকমতো সামলাতে পারে না এই মেয়ে। আর একটু হলেই তো ধরা খেয়ে যেত। বারবার ঢোক গিলছে ইয়ামনা। ইয়ানিল মনে হয় সেটা দেখে বেশ এনজয় করছে। ইয়ামনা ইয়ানিলের সব কথা বুঝেনি। হঠাৎ করে পেতনি কথাটা মনে পড়তে ভ্রু কুঁচকে আসে। রাগী কণ্ঠে বলে ওঠে, এই আপনি কি বললেন? আমার হাসি কেমন? পেতনির মতো। ঠোঁট উল্টে হালকা ঠাট্টার স্বরে বলল ইয়ানিল। ইয়ামনকে রাগাতে বেশ ভালোই লাগে ওর। মনে মনে বলতে লাগলো, তোর হাসিতে এক অদ্ভুত মাদকতা আছে মন, যা আমাকে তোর প্রতি হাজার গুণ আকৃষ্ট করে তোলে। ইয়ামনা মুখ ফুলিয়ে বলল, আমি পেতনির মতো হাসি না। আর আমি পেতনিও নই, পচালম্বু। আপনি একটা রাগী ভূত। সে তুই যাই বলিস, তোর হাসি পুরোটাই পেতনির মতো। ওফ, আরেকটু হলেই তো আমার কিডনি লক হয়ে যেত। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। দুজনের খুনসুটি দেখে লামিয়া মির্জা মৃদু হাসলেন। ইয়ামানের উদ্দেশ্যে বলে উঠলেন, ইনু, নিচে কেন এসেছিস আম্মু? কিছু লাগবে? ইয়ামানা একটু ধাতস্থ হয়ে বলল, না মাম্মা, পানি নিতে এসেছিলাম। বলেই অ্যানিলকে একবার ভেঙচি কেটে দ্রুত পানি নিয়ে নিজের ঘরের দিকে দৌড় দিল। মায়ের খাওয়া শেষে তাকে ঘরে পৌঁছে দিয়ে ইয়ানিলও নিজের রুমে এলো। কিন্তু বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলেও ঘুম আসছে না। বারবার চোখের সামনে ইয়ামনার সেই মায়াবী হাসিটা ভেসে উঠছে। ঘুমহরণী মেয়ে ছেলেটার রাতের ঘুম পুরোটাই হরণ করে নিয়ে গেছে। আজ আর কোনোভাবেই ঘুম আসবে না তার। সিলিংয়ের দিকে বিড়বিড় করে নিজেকেই নিজে প্রশ্ন করলো, কি আছে তোর মাঝে মন? তোকে পাওয়ার জন্য আমি এতটা মরিয়া কেন? এতদিন দূরে ছিলাম, না দেখেছিলাম সেটাই বোধহয় ভালো ছিল। এখন তোকে চোখের সামনে দেখে নিজেকে সামলাতে পারছি না জান। পারছি না মন, আমি সত্যিই পারছি না। এতটা ধৈর্যশীল গুরুগম্ভীর দ্য গ্রেট ইয়ানিল হৃদরাজ মির্জার ধৈর্যের বাঁধও আজ এক সপ্তদশী রমণীকে পাওয়ার জন্য ভেঙে যাচ্ছে। ভাবা যায়, ইয়ামানা পড়া শেষ করে ঘুমিয়েছিল। 2-4 দিন পরেই কোচিংয়ের মডেল টেস্ট শুরু হবে। এ নিয়ে ও ভীষণ চিন্তিত। ও কি পারবে মেডিকেলে চান্স পেতে? এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। টেনশন করতে করতে ঘুমিয়েছিল। হঠাৎ করে রাতের নিস্তব্ধতা ছিঁড়ে কারো যেন অস্ফুট গানের গুঞ্জন আর গিটারের সুর কানে ভেসে এলো। ও বিছানা ছেড়ে পা টিপে টিপে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। পরিচিত গানের সুর। এই সুরে গান আগেও 3-4 বার শুনেছে সে। রিত ভাইয়া। আজ আবার রিত ভাইয়া গান গাইছে। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে রমণীর। মন দিয়ে ইয়ানিলের গান শুনতে থাকে সপ্তদর্শী। চোখে কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না। প্রেয়সীর হাসি যে রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাই তো ইয়ানিল ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে ইয়ামনার হাসি মাখা মুখ কল্পনা করে গিটারের স্ট্রিং স্ট্রোক করে গানের কিছু লাইন গেয়ে ওঠে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। সূর্যের মূর্ছনায় ইয়ামনা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ইয়ানিলের কণ্ঠের প্রতিটি শব্দ ওর বুকের ভেতর এক অদ্ভুত কম্পন সৃষ্টি করছে। ইয়ানিল গিটারের তুল সুরে গেয়েই চলেছে। ছুঁয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। এতটুকু গেয়ে থামলো ছেলেটি। সুরটা ভেসে এসে সপ্তদশীর কানের মাঝে কোথায় যে নরম একটা ঢেউ তুলে গেল ও নিজেও বুঝতে পারল না। পরক্ষণে আবার অস্ফুট স্বরে বলতে লাগলো, রিত ভাইয়া, এত সুন্দর করে কাকে ভালোবাসেন? এতটা আবেগ দিয়ে কাকে অনুভব করেন আপনি? কার স্বভাবে আপনি নিজেকে মিশিয়ে নিতে চাইছেন? যাকে এতটা অনুভব করে গান করেন সে নিঃসন্দেহে ভাগ্যবতী। কে সেই মানসী? তার জন্য আপনার এই ব্যাকুলতা রিত ভাইয়া? এসব ভাবতে ভাবতে রমণীর ফর্সা মুখটায় আধার ঘনিয়ে এলো। ঠোঁট উল্টিয়ে বলতে লাগলো, আপনি অন্য কাউকেই ভালোবাসেন, সেটা ভাবতে আমার কেমন দম বন্ধ বন্ধ লাগছে রিত ভাইয়া। কেন এমন হচ্ছে? তাহলে কি নিজের অজান্তেই আমি আপনাকে ভালোবেসে ফেললাম? এই পর্যায়ে এসে ক্ষণিকের জন্য একরাশ লজ্জায় এসে হানা দিল সপ্তদশীর মনে। লাজুক হেসে বিড়বিড় করে বলল, কী সব ভাবছি আমি? আমি রিত ভাইয়াকে ভালোবাসি? পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বিরক্তিকর সুরে বলল, না না, ধুর, এসব কি আজব জিনিস ভাবছি আমি। আমি ওই রাগী কানাডিয়ানটাকে ভালোবাসতে যাব কেন? হুম, এসব ভাবলেও কেমন লাগছে আমার। ইস! বলতে বলতে ব্যালকনি থেকে উঠে আবার ঘুমোতে চলে যায় ইয়ামনা। ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব।